দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে ঠিক এই মুহূর্তে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিন্ন ধর্মী ব্যবসায় সহায়ক একটি রিয়েলিটি শো বিজনেস বাজি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মারজান সুমি। আমাদের এই আয়োজনটির সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে হ্যালো 24। হ্যালো 24। দর্শক, বিজনেস বাজি এই অনুষ্ঠানটি স্বপ্নবাজ কিছু তরুণ উদ্যোক্তাদের নিয়ে তৈরি একটি অনুষ্ঠান। আর যেহেতু উদ্যোক্তাদের কথা বলেছি, আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন 5 জন স্বপ্নবাজ উদ্যোক্তা। চলুন আমরা একে একে পরিচিত হই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে রয়েছেন আল আমিন, স্বত্বাধিকার মাহির হস্তশিল্প। আসসালামু আলাইকুম। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন জান্নাতুল ফেরদৌসি, স্বত্বাধিকারী দা ডাইমেনশন প্যাকেজিং। আসসালামু আলাইকুম। এছাড়া আমাদের সাথে রয়েছেন আবুল হাশেম, স্বত্বাধিকার হাশেম কালেকশন। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আরো আছেন আনাম সোলাঙ্কি, কুকস উইথ আনামের স্বত্বাধিকারী। আসসালামু আলাইকুম সবাইকে। এবং সর্বশেষ আমাদের সাথে উদ্যোক্তা হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন রায়হানা আক্তার, কর্ণধার হাঙ্গারস সলিউশন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, পরিচিত হলাম আমাদের আজকের উদ্যোক্তাদের সাথে। এবারে পরিচিত হব আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষ অতিথিদ্বয়ের সঙ্গে। সঙ্গে আছেন ব্যবসায়ী তানভিন রাফিক। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী খান শাহজাহান। দর্শক, আমাদের উদ্যোক্তা এবং বিশেষ অতিথি ছাড়াও আজকের এই আয়োজনের সঙ্গে যুক্ত হবেন জুম কলের মাধ্যমে দুজন ইনভেস্টর। সঙ্গে আছেন ইনভেস্টর ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও সাইবার ওয়ার্ল্ড আইটি। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন ইনভেস্টর মাহমুদুল আলম দীপু, সিইও লিঙ্কিট একাডেমি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় পর্ব শেষ। এবারে আমাদের আজকের আয়োজনে যে স্বপ্নবাজ উদ্যোক্তারা রয়েছেন তাদের উদ্যোগের কথা শুনবো, তাদের স্বপ্নের কথা শুনবো। প্রথমেই তার স্বপ্নের কথা বলবেন জান্নাতুল ফেরদৌসি, স্বত্বাধিকার দা ডাইমেনশন প্যাকেজিং। ধন্যবাদ। আজ এই স্বপ্নবাজ প্রোগ্রামে আমি এসেছি আমার স্বপ্নের কিছু কথা বলতে। আমার স্বপ্নের নাম দ্য ডাইমেনশন প্যাকেজিং। এটা একটা করোগেটেড ম্যানুফ্যাকচারিং কার্টুন ইউনিট। তো যখন আমি স্বপ্নের কথা বলবো তার আগে বলতে হয় আমার পরিচয়। আমি ফেরদৌসি, আমার 2টা সন্তান। আমার বড় সন্তানের বয়স 18 বছর, আর ছোট যে সন্তান তার বয়স হচ্ছে 5 বছর। 3 বছর সে রানিং এ আছে। তো এই আমার 24 ঘন্টা সময়ের মধ্যে 48 ঘন্টা সময়ে আমার ছোট সন্তানকে নিয়ে যায়। আর সেই সন্তান হলো আমার উদ্যোগ, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান দ্য ডাইমেনশন প্যাকেজিং। এই 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 স্বপ্ন আমার শুরু হয়েছে যখন আমি জব করছি। আমি দীর্ঘ 17 বছর গার্মেন্টস ট্রেডে জব করার সময় আমি ভেবেছি যে নিজে কিছু করব। আরেকজনের জন্য চাকরি করে আসলে অনেক দিন চলে গেল, সন্তান জন্য সময় দিতে পারছিলাম না, পরিবারের জন্য যেটুকু দরকার সেটুকু সময় দিতে পারছিলাম না। তাছাড়া এমপ্লয়মেন্ট তৈরির জন্য আমার অনেক সময় ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব এবং কাউকে চাকরি দিব, কারো আন্ডারে চাকরি করব না। সেই স্বপ্ন থেকেই আমি 2020 সালে 2019 সালের শেষের দিকে আমি ভাবলাম যে আমি এমন কিছু করব যেটাতে আমার এক্সপেরিয়েন্স আছে। সো যেহেতু আমি গার্মেন্টস ট্রেডে ছিলাম, এটা রিলেটেড কিছু নিয়ে কাজ করতে চাইলাম এবং তখন কার্টুনটাকে বেছে নিলাম যে কার্টুনটা সবকিছুতেই যায়, সব প্রোডাক্টেই দরকার হবে কার্টুন। সো এটাই তৈরি করব। 2020 সালে আমি আমার স্বপ্নের বুনন শুরু করি আমার নিজের জায়গায় একটা শেড তৈরি করার মাধ্যমে। কোভিডের পরে শুরু করা। হ্যাঁ, কোভিডের পরে, মানে যখন আমি শুরু করেছিলাম তখনই কোভিডটা চলে এসছে। দেন আই হ্যাভ টু স্টপ দ্য ওয়ার্কিং প্রসিডিওর। দেন কোভিড যখন শেষ হতে যাচ্ছিল তখন আমি মেশিনারিজ নিয়ে আসলাম। সেটা ছিল 2021 সালের মাঝামাঝি থেকে। মেশিনারিজ সেট আপ করলাম, ফ্যাক্টরি সেট আপ করলাম। দেন 2022 সালের 1 জানুয়ারি থেকে আমি প্রোডাকশনে গেলাম। সে টোটাল আমার নিজের ইনভেস্টমেন্টে আমি প্রোডাকশন শুরু করেছি আমার নিজের জায়গার উপর। আমার ফ্যাক্টরিটা সেট আপ হচ্ছে নারায়ণগঞ্জ শহরে, ঢাকার অদূরে নারায়ণগঞ্জ। সেখানে বন্দর নামে একটা উপজেলা, সেই জায়গায় আমি করেছি, সেটা হাইওয়ের পাশে। আমি লোকেশনটা সিলেক্ট করেছি এটা ভেবে, কারণ নারায়ণগঞ্জে আপনারা জানেন একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে ওখানে, প্লাস আদমজি ইপিজেড আছে,
বিসিক শিল্পনগরী আছে, কাঁচপুর শিল্পনগরী আছে। সো আমার ফ্যাক্টরিটা হচ্ছে একদম মিডল পয়েন্টে বলতে পারেন। সো আপনার এরিয়া কতটুকু, স্পেস কত, মানে জমি কতটুকু আমার আছে? এখন আমার টোটাল জমি হচ্ছে 37.5 শতাংশ বলে আমাদের এলাকায়। আমি টোটাল স্কোয়ার ফিটটা বলতে পারবো না, বাট আমার ফ্যাক্টরি এখন যে শেড করেছি সেটা 6,500 স্কোয়ার ফিট প্রথমে করেছি। আফটার দ্যাট আমি 2,000 স্কোয়ার ছোট ফিট, সাইজের বলতে গেলে। হ্যাঁ, খুব 6,500 বড় স্কোয়ার size-এর ফিট না। করেছি, না খুব বেশি বড় না। আর তারপর আমি 2,000 স্কোয়ার ফিট গত বছরে এক্সটেনশন করেছি। সো নাও এটা 8,500 স্কোয়ার ফিট। তো নিজের প্রচেষ্টায় শুরু করেছি। ইনভেস্টমেন্ট টোটালটা আমার নিজের ছিল। এই মুহূর্তে আমার কাছে কাজ করছেন 14 জন ফুল টাইম স্যালারি পেইড স্টাফ এবং 5 থেকে 7 জন আওয়ারলি পেইড স্টাফ। তাদের মধ্যে 1/3 হচ্ছে মহিলা এবং বাকিরা হচ্ছে পুরুষ। তো একটা ফ্যাসিলিটি আমি দিই মহিলাদের, যে তারা সবাই আমার ওই ফ্যাক্টরির আশপাশেই আমাদের বাড়ি আছে, ওখানেই তারা থাকছেন। সো তাদেরকে কোনো ভাড়া পে করতে হবে না, বলতে পারেন একটা ডরমেটরি টাইপের ফ্যাসিলিটি আমি তাদেরকে দিচ্ছি। কেন দিচ্ছি? বিকজ কখনো কখনো আমাকে ডে নাইট দুইটা সময় কাজ করতে হয়। তো দূরের ওয়ার্কার যদি আমি নিই, তারা হচ্ছে রাতে কাজ করতে আগ্রহী হয় না, বা অনেক সময় খুব ভোর থেকে, হয়তো 5টার সময় থেকে, যখন ডেলিভারি খুব প্রেশার থাকে 5টা থেকে কাজ করতে হয়। তো তারা যদি আমার বাড়িতেই থাকে, তাদেরকে ওই ওই সব সময় আমি অ্যাভেলেবিলিটিটা পাচ্ছি তাদের। তারা কি হ্যাপি? আপনি তো হ্যাপি, বাট মাচ মোর হ্যাপি, দে আর মাচ মোর হ্যাপি। ফাইন, থ্যাংক ইউ। আর হচ্ছে আদার্স যারা ওয়ার্কার, তারা সবাই ফ্যাক্টরির কাছাকাছি থাকে, যদিও তাদেরকে অ্যালোকেশন মানে বাসার হাউজিং অ্যালোকেশন আমি দিতে পারছি না, বাট তারা সবাই আশেপাশে রয়েছে। সো এখন আমার আপনি শুরু করেন কত টাকা দিয়ে? আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল মোর দ্যান 65 লাখ টাকা উইদাউট ল্যান্ড ভ্যালু। বিকজ ল্যান্ড যেহেতু আমার নিজের, ওইটা আমি ভ্যালুয়েশনে আনছি না। আমার ফ্যাক্টরি সেট আপ, মেশিনারি সেট আপ এবং ইনিশিয়াল পেপার, র মেটেরিয়ালস এইসব মিলে আমার 65 লাখ টাকা দিয়ে আমি শুরু করেছি। কত বছর লাগছে প্রফিটে আসতে? ফার্স্ট ইয়ার যেটা 2022 ছিল, ওটা আসলে ক্যাশ বার্ন ইয়ার ছিল, ক্যাশ বার্ন করেছি আমি। ওই সময়টা আমি প্রফিট দেখিনি, বাট 2023 থেকে আমি প্রফিট করা শুরু করেছি এবং স্টিল ইটস গোয়িং আপ। আচ্ছা, একটা আমি বিষয় জানতে চাই যে আপনি যেহেতু অনেকদিন চাকরি করেছেন, গার্মেন্টস এর সাথে রিলেটেড ছিলেন, তো আপনি এত রেয়ার একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলেন কেন? আপনি তো ক্লোদিং নিয়ে করতে পারতেন, আপনি হচ্ছে গিয়ে আরো বিভিন্ন ধরনের সুইং নিয়ে করতে পারতেন বা Yes, মেশিন নিয়ে yes, করতে হ্যাঁ। পারতেন। তো এক্স্যাক্টলি প্যাকেজিং question. বা হচ্ছে কার্টুন নিয়ে কেন করলেন? আপু, এক্স্যাক্টলি আপনি রাইট কথা বলেছেন। কার্টুন নিয়ে বাংলাদেশের মার্কেটে আমি মনে হয় সেকেন্ড বা থার্ড উইমেন এন্টারপ্রেনিয়ার। যখন আমি ভেবেছি কিছু নিয়ে কাজ করব, তখন স্বভাবত গার্মেন্টস রিলেটেড কিছু নিয়ে ভেবেছি। সো আইদার আমাকে ফ্যাব্রিক অর অ্যাক্সেসরিজ নিয়ে ভাবতে হয়েছে। তো ফ্যাব্রিক নিয়ে করা সম্ভব না, কারণ এটা হিউজ ইনভেস্টমেন্ট। কারণ একটা স্পিনিং বা নিটিং দেওয়া, এটা আমার বিয়ন্ড মাই লিমিটস বলতে পারেন, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আর অ্যাক্সেসরিজ যেটা বলেছি যে কোনো প্রোডাক্টে জিপার দরকার হয়, কোনো প্রোডাক্টে বাটন দরকার হয়, মানে সবকিছু কিন্তু দরকার হয় না কোনো গার্মেন্টসে। কিন্তু কার্টুন এমন একটা জিনিস যেটা আপনার প্রত্যেকটা সবার- প্রোডাক্ট শিপমেন্ট সময় লাগবে। বাই দিস টাইম আমি দেখেছি আমাদের লোকাল মার্কেটে এটার হিউজ ডিমান্ড। যেমন আপনি ফুড বেভারেজ কোম্পানিগুলো বাংলাদেশে এখন অনেক ভালো করছে, লাইক প্রাণ আরএফএল। দেন ইলেকট্রনিক্স কোম্পানি সেট আপ হচ্ছে বাংলাদেশে অনেক বেশি, তাদের কার্টুন দরকার হচ্ছে। মেডিসিনে মানে আমাদের বাংলাদেশের ফিউচার তো অনেক ভালো। হিউজ হিউজ। সো কিন্তু একটা কথা, So- আপনি যেটা বললেন, আপনি পায়োনিয়ার বলছেন মানে এই লাইনে? না, সে বলেছে যে I'm not ওয়ান বা pioneer, থার্ড। মানে ওয়ান অফ দ্য থার্ড, মানে লেডি এন্টারপ্রেনিয়ার। বাট দেয়ার আর হিউজ মার্কেট, এটা বড় মার্কেট, বাট মহিলা কোনো এন্টারপ্রেনিয়ার নাই আসলে আমার তাই? জানা মতে। আমি জানতাম সেকেন্ড না বা এটা। থার্ড এরকম। তবে একটা জিনিস কিন্তু ভালো যে খুব ওয়াইজলি সে আসলে না, sure, স্টার্ট আপটা করেছে, যেহেতু কারণ উনি ওই লাইনে ছিলেন। নারীরা আসলে সবসময় কি করে, কাপড় বা হচ্ছে হয়তো বা Yes, সুইং yes. মেশিন নিয়ে সে শুরু করতে পারতো। উনি যেহেতু গার্মেন্টস সেক্টরের জব করেছেন, উনি কিন্তু গার্মেন্টস এর যেই ব্যারিয়ার গুলি উনি কিন্তু খুব ভালো জানেন। দ্যাটস ওয়াই মেবি এই অনেক কারণে- ওয়াইজলি চিন্তা করেছেন। হ্যাঁ, Right. আপনার কত আপনি বছর এই প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি এক্সপেক্ট করছেন? আমরা সরাসরি সেখানে চলে গেলে হ্যাঁ, আমি 17 ইয়ার্স বাইং অফিসে জব করেছি। মানে শুরুটা হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে, মানে কমপ্লায়েন্স থেকে শুরু হয়েছে, দেন সেলস। আফটার দ্যাট মার্চেন্ডাইজিং ম্যানেজার হয়ে আমি রিটায়ার্ড করেছি বলতে পারেন। কোভিড এর সময় আমি কুইট করেছি। আর এখন আমার স্বপ্ন, এখন আমি ম্যানুয়াল মেশিনে আছি, আই মিন সেমি অটো এখন আমার ফ্যাক্টরি সেট আপ।
আমি চাচ্ছি 2024 সালের মধ্যে আমি অটোমেশনে যাব। সো এখন আমি ভাবছি আমি একটা ডাই কাট মেশিন নিব। ডাই কাট মেশিন যেটা করব সেটা হলো, আপনারা দেখেছেন পিজা বক্স গুলা, কেকের বক্স গুলা, ওগুলো এই মুহূর্তে আমি করতে পারছি না, বিকজ ওটা ডাই মেশিন দরকার হয়, একটা অটোমেটেড ডাই মেশিন। আমি এখন ম্যানুয়ালে আছি। ম্যানুয়ালে আপনার বড় বড় কার্টুন গুলা হচ্ছে। কিন্তু আপনার তো গার্মেন্টসে হিউজ কাজ আছে, আবার এদিকে হ্যাঁ, আপনার হিউজ কাজ আছে, বাট একদিকে তো আমি কনসেন্ট্রেট করলে আমার হবে না। আমাকে ধরতে হবে টার্গেট মার্কেট কোনটার, ফিউচার আমার কি হবে। লাস্ট আপনি দেখেন যে লাস্ট 6 মান্থস বিফোর বাংলাদেশি গার্মেন্টস অর্ডার একটু কমে গিয়েছিল। যদি আমি শুধুমাত্র গার্মেন্টস এর উপর বেস করে থাকতাম তাহলে তো আমি হয়তো আগামী 1 বছর পরে গার্মেন্টস অর্ডার আরো কমে যাবে, ভিয়েতনাম বা কম্বোডিয়াতে বা চায়নাতে বেশি অর্ডার চলে যাবে, তখন আমার কি হবে? এর ফলে যেটা হবে মানে আপনার হিউজ ইনকাম বাড়বে নাকি? অবশ্যই। যখন আমি কেমন বাড়বে? ডাবল, আই মিন এখন আমি এভরিডে প্রোডাকশন করছি 800 to 1000 পিসেস, ডিপেন্ডস অন দ্য সাইজ অ্যান্ড প্লাই। আপনারা জানেন যে কার্টুনগুলো 3 প্লাই, 5 প্লাই, 7 প্লাই হয়। সো ডিপেন্ডস অন সাইজ অ্যান্ড প্লাই। আমি এখন এভরিডে প্রোডাকশন করছি 800 to 1000। যখন আমি ডাই কাটে চলে যাব, আমি ডাই কাট মেশিন নিব 42 by 56 ইঞ্চি। একটা মেশিনে আমার 2 পিস প্রোডাকশন বের হবে। তখন আমি 3000 পিসেস প্রোডাকশন এভরিডে করতে পারবো, যেটা হিউজ। আমি যদি 10 টাকা করেও পার পিস অর্ডারে পাই বা প্রোডাক্টে পাই, তাহলে কিন্তু আমার এভরিডে অলমোস্ট 2000 করে যদি বাড়ে, তাহলে আমার কিন্তু 20,000 টাকা এভরিডে আমার ইনকাম বেশি হচ্ছে। তো ফেরদৌসী আপা, আপনি যেহেতু আজকে আমাদের বিজনেস বাজির এই প্ল্যাটফর্মে এসেছেন, আপনি এখান থেকে এক্সপেক্ট কি করছেন? যেহেতু আমাদের দুজন ইনভেস্টর কিন্তু আমাদের সাথে আছে, আপনার Right. তারা সব শুনতেছেন। শুনতেছেন, এবং আপনার আপনি কথাগুলো। কি এক্সপেক্ট করছেন, আপনি তাদেরকে কি দিতে পারবেন? আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন, আমার মনে হয় সেখানে চলে গেলে বেটার হয়। অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে আমি ডাই কাট মেশিনে যাব, এবং এই মেশিনের প্রাইস হচ্ছে 15 লাখ টাকা, প্লাস আই নিড সাম ওয়ার্কিং ক্যাপিটাল লাইক 10 to 15 লাখ টাকা। সো আই নিড 25 to 35 লাখ টাকা, যে টাকাটা আমি আগামী 3 বছরের মধ্যে তুলে আনতে সক্ষম হব বলে আমি ধারণা করছি, তার অ্যাকর্ডিং মানে টু মাই এই যে টাকাটা এক্সিস্টিং ইনভেস্ট করা হবে নতুন হ্যাঁ, করে, হ্যাঁ। এইটা 3 বছরের মধ্যে ফিরে আসবে। ব্যাক করে আসবে ডেফিনেটলি। আচ্ছা, ফাইন। ওকে, কত টাকা আপনি চাচ্ছেন এই মুহূর্তে? আমি 30 লাখ টাকা ইনিশিয়াল রিকোয়ারমেন্ট, আই মিন 25 to 35 লাখ টাকা আই নিড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে দুজন ইনভেস্টর আছে। যদি ইনভেস্টরদের কোনো প্রশ্ন থাকে, আমি প্রথমেই জানতে চাইবো ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম স্যারের কাছ থেকে, কোনো প্রশ্ন কি আছে আমাদের উদ্যোক্তা ফেরদৌসী আপার জন্য? থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা যেহেতু ইনভেস্টর হিসাবে এখানে আছি, তো আমাদের কিছু বিষয় প্রথমে জানা উচিত যে ওনার শৈশব এবং কৈশোর সম্বন্ধে। আমরা যদি ওনার শৈশব এবং কৈশোর সম্বন্ধে আমাদের মিস ফেরদৌসী উনি যদি আমাদেরকে কিছু বলেন যে ওনার শৈশব এবং কৈশোরটা কেমন ছিল। জি, না, আমার জন্ম নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ বন্দরে আমার জন্ম, এবং আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জ শহরে। আপনারা খানপুর বা চাষারা এই জায়গাটার নাম শুনেছেন, সেখানে আমার বেড়ে ওঠা। আমার স্কুল বিবি মরিয়ম গার্লস স্কুল, দেন সরকারি মহিলা কলেজ, সেখান থেকে এসএসসি পাশ করে আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হই। জাহাঙ্গীরনগর থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে আমি জবে ঢুকে যাই। সো আমার কৈশোর ছিল, আমি কৈশোরে খুব দুষ্ট ছিলাম, আই এম সরি টু সে। ওকে, অ্যান্ড দেন সেই দুষ্টামি এখনো খুব একটা কমে নাই, ওই লেভেলে আছি, বেড়েছে বড়জোর। আর হচ্ছে এখন আমি যে গার্মেন্টস আমি ফ্যাক্টরিতে দিয়েছি, ওইটা আমার জন্মস্থানে দিয়েছি, মানে আমার নিজের বাড়িতেই দিয়েছি। যদিও ওইটা আগে একসময় লোকালয় ছিল, এখন খুবই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে গেছে। আপনারা যদি কেউ যেয়ে থাকেন ওই জায়গাটায়, তাহলে দেখতে পারবেন ঢাকা পদ্মা সেতুর যে মহাসড়কটা আছে ঢাকা থেকে, যেটা যুক্ত হচ্ছে আই মিন ময়মনসিং বা চিটং এর হয়ে যেই রোডটা পদ্মা সেতুতে যে মিলছে, সেই জায়গাটাই হচ্ছে আমার ফ্যাক্টরি, একদম মেন রাস্তার ঠিক 20 ফিট ভেতরেই আমার ফ্যাক্টরিটা। এই হচ্ছে আমার শৈশব এবং কৈশোর। আচ্ছা, তার মানে মেইন রোডের কাছাকাছি একদম বোধহয় মেন আপনার- রোডের কাছাকাছি আমার ফ্যাক্টরি। আপনার যখন আপনার ব্যবসায়িক আইডিয়া গুলি আমরা শুনেছি যে আপনার ব্যবসায়িক আইডিয়াটা আপনার কিভাবে এসেছে, আপনি কিভাবে ব্যবসাটা শুরু করেছেন, এই গল্পটা আমরা শুনেছি। আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন যে আপনার এই ব্যবসায় বেড়ে ওঠার পিছনে আপনার কার ভূমিকা, আপনার এই ব্যবসার পিছনে অবদান আছে, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে অবদান বলতে অবশ্যই প্রথমে বলবো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, পরিবারের সবার একটা সাপোর্ট ছিল, আশেপাশে সবার একটা সাপোর্ট ছিল। আর সবচেয়ে বেশি যে সাপোর্টটা বলবো আমার হাজবেন্ড, আমার শাশুড়ি। উনি সবসময় আমাকে পেছন থেকে ব্যাকআপ দিয়েছে যে হ্যাঁ কিছু করো, কেন ঘরে বসে থাকবা,
এইটা আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, কিন্তু তার মধ্যে অনেক উদ্দীপিত একটা মন ছিল। উনি আমাকে খুবই সাপোর্ট করেছেন। আমি অনেক সময় হয়েছে যে রাত 3টা 4টার সময় বাসায় এসেছি, কিন্তু আমি ফ্যামিলি থেকে কখনো নেগেটিভ কিছু পাইনি। ওনারা যথেষ্ট সাপোর্ট করেছে। আর এখন আমি বলবো আমার সাপোর্ট হচ্ছে আমার ওয়ার্কাররা, তারা খুবই সাপোর্টিভ। আমি অনেক সময় ওয়ার্কিং প্রেশার থাকে, তো তারা সবসময় আমাকে সাপোর্ট করে যায়। আর এটার পেছনের কারণ হচ্ছে আমি তাদেরকে ট্রেন আপ করি। আমি ওয়ার্কারদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বলতে পারেন যে মেন্টালি ট্রেন আপ যেটাকে বলে, মেন্টালি সাপোর্ট দেওয়া যেটাকে বলে, সেটা আমি খুব করে থাকি। ধন্যবাদ। তাহলে আমরা এবারে আমাদের দ্বিতীয় ইনভেস্টর মাহমুদুল আলম দীপু স্যারের কাছে চলে যাচ্ছি। আমাদের ফেরদৌসী আপার উদ্যোগ সম্পর্কে আপনি জানলেন এবং তার খুঁটিনাটি অনেক বিষয়ই সে আজকে শেয়ার করেছে। আপনার কোনো প্রশ্ন আছে কি? জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনার এই বিজনেস এক্সপ্লেনেশনে আমি আপনার বিজনেস রেভিনিউ মডেলটা একটু ক্লিয়ার হলাম না। একটু রেভিনিউ মডেলটা একটু ক্লিয়ারলি বলবেন কি? আপনার রেভিনিউটা কিভাবে জেনারেট হয়, আর এই রেভিনিউ জেনারেট করতে আপনার কি রকম খরচ হচ্ছে? আমার মনে হয় আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার এভরি মান্থে কিরকম ইনকাম হচ্ছে, এই টাইপের কোন একটা কোশ্চেন করছেন খরচ হয়তো এবং বা। তারপরে প্রফিটটা আপনি হ্যাঁ, কিভাবে খরচ জেনারেট হচ্ছে? বলতে যেহেতু আমার মানে কোনো ভাড়া নেই, তারপরেও আমি ল্যান্ডের জন্য 20,000 টাকা একটা ইনিশিয়াল ভাড়া রেখে দিয়েছি। আর ওয়ার্কার এক্সপেন্স আমার এভরি মান্থে 3 লাখ টাকা আমার ওয়ার্কার মানে স্যালারি যায়। এভারেজে plus- আপনি প্রোডাকশনের জন্য খরচ করেন কত? যদি আমি বলি প্রোডাকশন যেটা করেন মানে আপনার। আমার এক্সপেন্ডিচার আমি যদি এভাবে আলাদা ভাগ করি, কারণ আমার তো আমি ধরে নিয়েছি আমার পার পিস কার্টুনে 10 টাকা প্রফিট করতে হবে মিনিমাম 10 টাকা। সো আমাকে 30,000 পিস প্রোডাকশন এভরি মান্থে করতে হবে, কারণ আমার এক্সপেন্ডিচার যায় টোটাল র মেটেরিয়াল কস্ট ছাড়া নিয়ার অ্যাবাউট 3 লাখ টাকা। সো আমাকে 4 লাখ টাকা ওর 4 and 5 লাখ টাকা এভরি মান্থে আমাকে প্রফিট করতে হয়। সো সেই হিসেবে আমি আমার রেভিনিউটা পাই, এবং আমি ওয়ার্কিং কি বলবো প্রোডাকশনটা ওইভাবে সেট করি। আর র মেটেরিয়ালস জি আপনার প্রফিট কি আপনার একটা একটু ক্লিয়ার, এখনো ক্লিয়ার হলাম না। প্রথমত বললেন আপনি ধরে নিতেছেন, আপনি কেন ধরে নিতেছেন? আপনি যেহেতু clear আপনি বলবেন। অলরেডি 3 বছর ধরে বিজনেস করতেছেন, সেক্ষেত্রে আপনার তো মান্থ টু মান্থ ব্যালেন্স শিট তৈরি হবে। হ্যাঁ, এটা তৈরি আছে। ক্লিয়ারলি জি আসার কথা যে কত টাকা আপনার জি প্রোডাকশনে খরচ হচ্ছে, কত টাকা আপনার পেরোলে খরচ হচ্ছে, কত টাকা আপনার জি এই জি ওইটা আছে সেখান আমার। থেকে আপনার টোটালি তো বের হয়ে আসার কথা। হ্যাঁ, ধরে নিতেছি 20,000 টাকা, ওই লেবার এত টাকা। তো এরকম যদি আপনার প্রজেকশন দাঁড় করান, সেক্ষেত্রে তো না। আমরা আপনার প্রতি কনফিডেন্স পাচ্ছি না, না। আমি বলছি আমি এভরি মান্থে মিনিমাম 25 লাখ টাকা সেল করছি। মিনিমাম এটা আমার সেল 25। মিনিমাম বলতে কোনো শব্দ নাই। আপনার জেনারেট হচ্ছে কি সেটা বলেন। আমার গত মাসে কত 20 করছেন সেটা বলেন। আমি আমার লাস্ট এরকম এক তো কোনো বছরে শব্দ নাই। টেল মি দ্য এক্স্যাক্টলি নাম্বার, গিভ মি দ্য লাস্ট ইয়ার নাম্বার, অর এর আগের বছরের নাম্বারটা দেন। না তাহলে আপনি কি এইগুলি কি আপনি ট্র্যাকিং করতেছেন নাকি করতেছেন না? আর যদি ট্র্যাকিং করেন সেটা কিভাবে করতেছেন? না, অবশ্যই সেটার ট্র্যাকিং জন্য আপনি করছি। কিভাবে মেনটেন করতেছেন? অ্যাকাউন্টেন্ট আছে নাকি আপনি নিজেই করতেছেন? এটাকে পেপার ওয়ার্কটা কিভাবে করতেছেন? স্প্রেডশিটে না নিজস্ব পেপার ওয়ার্ক? সেটা একটু ক্লিয়ারলি বলেন। জি না, আমার একজন অ্যাকাউন্টেন্ট আছে, উনি মূলত আমার এইচআর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। উনি মূলত দেখছে 22-তে আমার কোনো প্রফিট রেঞ্জের মধ্যে আমি ছিলাম না, আমি বলেছি সেটা আমার ক্যাশ বার্নিয়ার ছিল। 23-তে আমি প্রত্যেক মাসে 25 to 30 লাখ টাকা করে পার মান্থ আমি সেল করেছি, যেখান থেকে আমি সব খরচ বাদ দিয়ে আমার 1 লাখ 1.5 লাখ টাকা করে পার মান্থে আমার একদম প্রফিট মার্জিন হিসেবে আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আপনাকে স্টেপ করি, আপনি যেখানে বলেন যে ফার্স্ট ইয়ার আপনার কোনো প্রফিট ছিল না, প্রফিটটা ছিল না কেন সেটা আপনি আমাকে দাঁড় করান। যে লস হয়েছে, কিভাবে লস হয়েছে? হ্যাঁ, লস আপনার হয়নি। প্রোডাকশন খরচ হয়েছে এত টাকা, আপনার সেল হয়েছে এত টাকা, এই জন্য আপনি 10,000 টাকা মাইনাস আছে। তো সেইটাকে এখনো আপনি ক্লিয়ারিফাই করতেছেন না, না। না, না, সেক্ষেত্রে আপনি আপনার বিজনেসটাকে ঠিক মতো স্টাডি করেননি। না I'm প্রথম sorry, বছরে আমি, না, ঠিক আছে ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ আর ফলো আপনাকে। দিতে পারতেছি না। না, আপনাকে থ্যাংক ইউ যে আপনি ভালো কোশ্চেন করেছেন। আমি প্রথম বছরে লস হয়নি, আমি বলেছি ক্যাশ বার্ন করেছি। ক্যাশ বার্ন মিন্স আমি মাঝখানে বলেছি আমি 2000 স্কোয়ার ফিট এক্সটেনশন করেছি, সেটা কিন্তু আমার প্রথম বছরের প্রফিট থেকেই করেছি। যেটা আমি করেছি 2023-তে এক্সটেনশনটা করেছি 2000 স্কোয়ার ফিট জায়গা। সো সেটা আমি প্রথম বছরের তাহলে প্রফিট আমি থেকে আবার করেছি। আপনাকে এখানে স্টপ করি। যদি আপনি জি
প্রফিট করে থাকেন, সেটা প্রফিটটা কিভাবে আসলো? সেল থেকে এসেছে। সেলটা কিভাবে হয়েছে? কত টাকায় ইনভেস্ট করছেন প্রোডাক্ট খরচে, আর ওই প্রোডাক্ট খরচ করে আপনি কত টাকা বিক্রি করছেন, সেটার নাম্বারটা বলেন। আসলে টোটাল নাম্বারটা এখন আমার মুখস্থ নাই, আপনি যদি চান আমি আমার পেপারস নিয়ে এসেছি, আমি বের করে দিতে পারবো আপনাকে। বাট আপনাকে আমি এভারেজ ধারণা দিলাম, এভরি মান্থে আমি সেল করেছি 25 to 30 লাখ টাকা, যেখান থেকে আমার গত 2023-তে আমার এভরি মান্থে আমার অ্যাকাউন্টে ঢুকেছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা আমার প্রফিট মার্জিন হিসেবে আমার অ্যাকাউন্টে ঢুকেছে। সেটার নথিপত্র কে কে দেখাশোনা করে? আমি এবং আমার এইচআর এবং অ্যাকাউন্টেন্ট একজন ছেলে আছেন উনি, এবং সব সেটা লেজারে আপনি হচ্ছে। সেটা আপনি কিভাবে মেনটেন করেন? স্প্রেডশিট এক্সেল মেনটেন করেন নাকি এখনো ম্যানুয়াল নো হাতে লিখে লিখে মেনটেন না করেন? না না, এক্সেল ফাইল আছে, প্রত্যেক মাস শেষ করে আমাদের এক্সেল ফাইলটা আমরা ফাইনাল প্রিন্ট দেই, এবং প্রত্যেক দিনের যে খরচটা, কারণ আমার প্রচুর ক্যাশ লেনদেন হয়, প্রত্যেক দিনের খরচটা আমার লেজারে তোলা থাকে, লেজার এবং এক্সেল ফাইলে তোলা থাকে। আর আপনার অর্ডার গুলি কিভাবে আসে? অর্ডার গুলি কি হোলসেলের অর্ডার নাকি রিটেলার ইন্ডিভিজুয়াল অর্ডারও আসে? এটা তো আমরা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে অর্ডার পেয়ে থাকি, ফুড ফ্যাক্টরি থেকে অর্ডার পেয়ে থাকি, এটা আসলে তাহলে wholesale- হোলসেল বলা যায়। হোলসেল তো না, আমারটা তো আর সে নিয়ে কাউকে সেল করছে না, আমি তো কাস্টমার মানে তাকে মানে বাল্ক অ্যামাউন্টে আপনি দিচ্ছেন। বাল্ক অ্যামাউন্টে আমি দিচ্ছি, Bulk, হ্যাঁ। বাল্ক অ্যামাউন্টে আমি দিচ্ছি। হ্যাঁ, ওইটাকে হোলসেল বলে। যদি আপনি ইন্ডিভিজুয়ালি একটা করে বেচছেন তাহলে আপনি রিটেলে গেলেন, তাহলে আপনি রিটেল বেচতেছেন, আপনি হোলসেলে বিক্রি করতেছেন। তো এটাই আপনাকে বলতে হবে, ওভাবে হোলসেল বিক্রি করতেছেন আপনি, নট টু পারসন, কোম্পানি টু কোম্পানি, মানে আপনি B2C করছেন আর কি। B2C করছি, না না, B2B, আসলে B2B হচ্ছে। B2B। মানে আমরা যদি ব্যবসায়ী ভাষা বলি তাহলে বিটুসি হচ্ছে এটা। B2B অথবা B2C। না B2B B2C হওয়ার হচ্ছে কথা যদি বিজনেস টু কাস্টমার, মানে ইন্ডিভিজুয়াল ওয়ান অ্যান্ড ওয়ান, আর B2B বিজনেস টু বিজনেস, কোম্পানি Yes, টু হ্যাঁ, কোম্পানি। আমি সেটাই বললাম, এটা B2B হওয়ার কথা সেই ক্ষেত্রে। এটা B2B হবে, B2B। মানে সেক্ষেত্রে আপনাকে আরেকটু তৈরি হতে হবে, আর আপনার ওই নাম্বারগুলি রেডি করতে হবে। তো ফেরদৌসী আপু, আপনার কথা আমরা বুঝেছি, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের ইনভেস্টর মিস্টার দীপু উনি জানতে চাচ্ছেন একটা স্পেসিফিক অ্যামাউন্ট, এবং সেটা সার্টেনলি কত, সেটা 6 মাসের হতে পারে বা 1 বছরের হিসাবে হতে পারে। আপনি যদি তাকে সেই হিসাবটা দিয়ে একটু কনভিন্স করার জি, চেষ্টা আমি করেন। আমি বলছি, আমার 22nd আমি টোটাল সেল করেছি 2,20,00,000 টাকা 12 মাসে, এবং যেখানে আমার প্রফিট ছিল 18 লাখ টাকার মতো, প্লাস অর মাইনাস সামথিং। অ্যান্ড 2023 সালে যেটা আমি সেল করেছি টোটাল 2,63,00,000 টাকা, এবং আমার প্রফিট ছিল 35 লাখ টাকা। তো মিস্টার দীপু, আমার মনে হয় আপনি উত্তর পেয়েছেন। উনি মোটামুটি অল্প কিছু সময়, মানে কয়েক বছর যাবত এই ব্যবসাটা করছে, যেখানে তিনি যে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টমেন্টের টাকা উঠানোর পরে 2000 স্কয়ার ফিট আবার তাদের যে প্রতিষ্ঠান আছে সেটা সম্প্রসারণ করেছে, এবং একটা অ্যামাউন্ট কিন্তু তিনি এই মুহূর্তে বললো। তো পুরো ব্যবসার মডিউল দেখে আপনার কি মনে হয়, বা আপনার কি আরো কোনো প্রশ্ন আছে? অবশ্যই এখনো রেভিনিউ মডেল যেটা বলতে আমরা যেটা বুঝি, সেটা সে এখনো ক্লিয়ারলি ইনপুট করতে পারেনি। তো সেটা আমি একটু ক্লিয়ারলি বলি যে রেভিনিউ মডেলটা কি আসবে। তো রেভিনিউ মডেল যখনই আমরা জিজ্ঞেস করি তখন আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যে আপনার প্রোডাক্টটা উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হচ্ছে। মনে করেন 1 বাক্স কার্টুন আপনি বিক্রি করতেছেন 10 টাকা করে, এই 10 টাকার বিক্রি করতে আপনার 9 টাকা খরচ হচ্ছে, 7 টাকা খরচ হচ্ছে, কত যেটা খরচ হচ্ছে, রাইট? এই 1 বাক্স কার্টুন উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হচ্ছে, সেটাকে আবার আপনি ব্রেক ডাউন দিবেন যে এটার মধ্যে আমার ম্যাটেরিয়াল খরচ গেছে এত টাকা, তারপরে এমপ্লয়ি গেছে এত টাকা, ইউটিলিটি বিল গেছে এত টাকা, রেন্ট বাবদ গেছে এত টাকা, টোটাল আমার এত টাকা গেছে, তারপর আমার নেট প্রফিট হয়েছে 2 টাকা। তো রেভিনিউ মডেল বলতে আমরা এই জিনিসটাই দেখতে চাই এবং জানতে চাই যে আপনার অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের উৎপাদন কত টাকা খরচ হচ্ছে, আপনি কত টাকা বিক্রি করতেছেন, এবং মাস শেষে কত বক্স বিক্রি করতেছেন। মনে করেন লেটসে আপনি প্রডিউস করতেছেন 3000 বক্স, বাট আপনি 3000 বক্স কি বিক্রি হচ্ছে মাস শেষে, নাকি 1500 বিক্রি হচ্ছে আর 1500 এখনো আপনি স্টকে রয়ে যাচ্ছে। তাহলে এই স্টক যদি রয়ে যায় তাহলে আপনি কিভাবে খরচটা আপনি কিভাবে ব্যালেন্স করতেছেন, পরের মাসে কিভাবে নিয়ে যাচ্ছেন।
তো এই জিনিসগুলি আমরা রেভিনিউ মডেলে ক্লিয়ারলি দেখতে চাই, তাহলেই মনে করেন আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার সেইটা আমরা ধরতে পারবো এবং বুঝতে পারবো। তখন অ্যাজ ইনভেস্টর হিসেবে আমার কাছে ক্লিয়ারিটি আসবে, তখন আমি আপনাকে আরো গাইডেন্স দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো যে আপনার নেক্সট স্টেপটা কি, যে আপনার যে একটা ফান্ডিং রেসপেক্ট করতেছেন, এই ফান্ডিংটা কিভাবে আপনি পরবর্তী ধাপে ইউটিলাইজ করে আরো একটা রেভিনিউ আনবেন আপনার জন্য এবং অ্যাজ এ ইনভেস্টর আমার জন্য। স্যার এবং ধন্যবাদ। এবং সেটা কেমন এখনো ভাবে আপনি পর্যন্ত রিভিউ আমি ক্লিয়ার হলাম না আপনার কাছ স্যার থেকে। ধন্যবাদ। একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, আপনি যেটা বললেন যে এভরি মান্থ আমার প্রোডাক্টিভিটি কত, আমি প্রথমেই বলেছি আমার এভরি ডে প্রোডাক্টিভিটি 800 to 1000 পিসেস, ডিপেন্ডস অন 5 ply 7 ply, I mean সাইজ এন্ড কোয়ান্টিটি, মানে সাইজ অফ কোয়ান্টিটি। সো 30,000 পিসেস বক্স আমাকে এভরি মান্থ প্রোডাকশন করতে হয়, কিন্তু এখানে আমি এক পিস কার্টুন আমার ঘরে স্টক করে রাখতে পারবো না। আমি সেই পরিমাণ কার্টুনই প্রোডাকশন করি যেটা আমি অর্ডার পাই, কারণ আপনার লাইক উনার হস্তশিল্পের আমাকে একটা সাইজ দিল 60x40x40, বাট এবং উনি দিল 25x30x30। সো আমি কোনোভাবেই 60x40x40 ওনার কোয়ান্টিটি লাইক অর্ডার কোয়ান্টিটি 100,000 পিসেস, আমি করে রাখলাম 1500 পিসেস। কেন? এটা আমার স্টক থাকবে, পরে আমি অর্ডার দিব। এটা স্যার ইম্পসিবল, আমাকে অ্যাজ ইট ইজ অর্ডার প্রোডাকশন করতে হয়, কারণ ওনার 60x40x40 কার্টুন আমি কোনোভাবেই 25x30x30 তে দিতে পারবো না স্যার। সো যে পরিমাণ অর্ডার আমাকে আমি কালেক্ট করি ঠিক সেই পরিমাণ অর্ডারই, কারণ ওইটার আবার প্যাকিং লিস্ট থাকে, শিপিং মার্ক থাকে, সেইটাই আমাকে প্রোডাকশন তার মানে করতে আপনি হয়। আগে অর্ডার পান তারপরে আগে order প্রোডাকশন পাই, করেন। তারপর আমার প্রোডাকশন। আদারওয়াইজ আমি ভুল সাইজে প্রোডাকশন করি, এটা তো আমার স্টক একদিন এক পিস কার্টুন ফ্যাক্টরিতে স্টক থাকা মানে আমার অনেক টাকা লস। এবং আমরা যেটা করি সব সাইজের কাগজ এনে রাখি, সব সাইজের কার্টুন তো আর সব সাইজের কাগজ দিয়ে হয় না। আমি কি করি 18 ইঞ্চি থেকে শুরু করে 50 ইঞ্চি পর্যন্ত কাগজ আমার ঘরে এনে রাখি, সেটা কিন্তু এট এ টাইম আমি লাইক 30 লাখ 50 লাখ টাকার কাগজ এনে রাখি। দেন আমার র মেটেরিয়ালস আর কি লাগছে সিলিকেট, লাগছে মাস্টার গাম, লাগছে লাইক পাউডার। সো পাউডার যখন আমি আনছি, আমি এক গাড়ি পাউডার 40 বস্তা পাউডার ঘরে এনে রাখছি, কাগজ এনে রাখছি আপনার 50 লাখ টাকার, এবং সিলিকেট এনে রাখছি 60 ড্রাম। সো ওইটা কিন্তু অর্ডার ওয়াইজ আনছি না, ওটা কিন্তু আমি টোটালটা এনে রাখছি এবং প্রোডাকশন করছি সেটাই আমি আমরা অর্ডার জানতে ওয়াইজ। চাচ্ছি যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার যে অন ডিমান্ড সাপ্লাইটা আপনি নিচ্ছেন, অর্ডারটা নেওয়ার পরেই জি, আপনি প্রোডাক্টটা তৈরি করতেছেন, Right. বাট এই প্রোডাক্ট তৈরি করার জন্য আপনার ইন হাউস কিছু ম্যাটেরিয়াল সবসময় লাগবেই। অলওয়েজ স্যার, সেই অলওয়েজ। ম্যাটেরিয়াল খরচটা আপনি কিভাবে মেনটেন করতেছেন আর এটা হিসাবের খাতায় কিভাবে আনতেছেন? মনে করেন আপনি ম্যাটেরিয়াল সাপ্লাই ম্যাটেরিয়াল আনলেন 50 লাখ টাকা, বাট আপনার অন ডিমান্ড অর্ডার আসলো অনলি 30 লাখ টাকা, তাহলে আপনি অলরেডি 20 লাখ টাকা আপনার অ্যাসেট আছে, বাট ওইটা আপনার হিসাবে কিভাবে আনতেছেন? জি স্যার, জি তো স্যার। এই জিনিসগুলি আমরা ক্লিয়ারলি একটু জানতে চাচ্ছি। এটারই বলে রেভিনিউ মডেল, বুঝলেন না? এই রেভিনিউ মডেলে আপনাকে এই জিনিসগুলি ক্লিয়ারলি দাঁড় করাতে হবে, তখনই আপনার অ্যাজ ইনভেস্টর হিসেবে আমরা মানে সাকসেসফুল ভাবে আপনাকে ইউটিলাইজ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। তাছাড়া আমাদের পক্ষে আপনাকে ইউটিলাইজ করতে না পারলে আমরা কখনোই ফান্ডিং করবো না, আবার আমি ছাড়াও অন্য কোনো ইনভেস্টরই ফান্ডিং করবে না যখন পর্যন্ত আপনার রেভিনিউ মডেলটা আপনি দাঁড় করাইতে পারতেছেন। আপনাকে ওই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি করে স্টাডি করতে হবে এবং এভরি মান্থ আপনার ওই রকম স্প্রেডশিট তৈরি করতে হবে যে আপনার এত টাকার সাপ্লাই আসছে, আপনার এত টাকা কস্ট আসছে, এই কস্ট আবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করে আপনাকে করতে হবে যে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ইউটিলিটি বিল, ট্রান্সপোর্টেশন সব কিছু ইনভলভ করে আপনার স্যালারি সহ তারপরে আপনার নেট প্রফিট আসলো পার বক্সে। আপনি মনে করেন 10 পয়সা করে আসলো, তাহলে আপনি যদি 3 লাখ বক্স হলে তো আপনি কত টাকা রেভিনিউ হলো মাসে? এইরকম একটা আপনি প্রত্যেক মাসে এরকম স্প্রেডশিট তৈরি করতে হবে, আর এই স্প্রেডশিটটাই আপনার রয়েছে ব্যাকবোন। আর এই ব্যাকবোন যদি না থাকে তাহলে আপনি কখনোই ইনভেস্টমেন্ট পাবেন না। রাইট স্যার, থ্যাংক ইউ। চমৎকার। আমরা মিস্টার দীপুর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু জানতে পেলাম, এখানে যারা উদ্যোক্তারা আছে সবার ক্ষেত্রেই কাজে লাগবে। এবং আরো একটা ব্যাপার যেটা আমি বলতে চাই, ফেরদৌসী আপা আমার মনে হয় প্রস্তুতিটা আরো একটু ভালো করে নিলে বা আরো একটু বিস্তর ভাবে নিলে এখন জি। হয়তো আমাদের ইনভেস্টর আপনার কথা দ্বারা কনভিন্স হতো। তবে আমি মিস্টার দীপু এবং একই সাথে জিহাদুল ইসলাম দুজনকেই বলতে চাই,
উনি ডিমান্ড করেছে 25 লাখ বা 20 লাখ টাকার মতো না, হচ্ছে। 25 প্লাস। আচ্ছা 25 প্লাস হচ্ছে তিনি ডিমান্ড করেছে ইনভেস্টমেন্ট। এখন আমি একটু জানতে চাই এই 25 লাখের উপরে আপনি আমাদের ইনভেস্টর যদি কেউ ইন্টারেস্টেড হয় তাকে আপনি কিভাবে প্রফিট দিবেন? আচ্ছা, কি তার হারে? পূর্বে আমার কিছু কোশ্চেন ছিল আচ্ছা যে মিস ফেরদৌসী, আপনি আপনার বিজনেসের লিগ্যাল ইস্যুগুলো কি আপনি মেনটেন করেন? যেমন আপনার ট্রেড লাইসেন্স, আপনার Always ভ্যাট update. ট্যাক্স, Always এগুলো কি update. আপনি মেনটেন করেন? আমার ট্রেড লাইসেন্স, আমার টিন, আমার ভ্যাট সবসময় আপডেট, কারণ আমি এক পিস মাল যদি গার্মেন্ট মানে আমার ফ্যাক্টরি থেকে বের করি আমি মূসক চালান ছাড়া করতে পারি না, এবং প্রত্যেক মাসে আমি সরকারকে ভ্যাট দিয়ে থাকি ওইভাবেই। আমার বিন আপডেটেড এভরি মান্থে, আমার রেভিনিউ চালান যেটা আমার ওই কাস্টমস হাউসে দিতে হয় ওটা সব আমার আপডেটেড। আমার সবকিছু আপডেটেড আছে, মানে প্লাস পরিবেশ সার্টিফিকেট সেটা অন প্রসেসে আছে, ফায়ার সার্টিফিকেট সেটাও আন্ডার প্রসেসে আছে, হয়তো আগামী মার্চের এন্ডের মধ্যে আমি পেয়ে যাব হাতে। ভেরি গুড। তো আপনার এই যে বিজনেস আপনি এগুলি সবকিছু মেনটেন করতেছেন, আপনার কিছু লিগ্যাল ডকুমেন্টস এখনো বাকি আছে, যেমন পরিবেশ অধিদপ্তর, তারপর আপনি বললেন যে ফায়ার সার্ভিস। তো আপনার এখানে আমার যে কোশ্চেনটা এখন আসতেছে সেটা হলো যে আপনার এই ব্যবসা যে আপনি পরিচালনা করছেন, এখানে কি আপনার এমপ্লয়ীদেরকে কোনো ট্রেন আপ করানো হয় হ্যাঁ, যে আমি আপনার ভালো আউটপুট বের করার আমি জন্য? অলরেডি বলেছি যে আমার এমপ্লয়িরা অনেক বেশি হ্যাপি আমার সাথে কাজ করে, কারণ আমি ওদেরকে প্রচুর মোরাল সাপোর্ট দেই বাই ট্রেনিং। আমি এভরি উইকে, আমি তো প্রত্যেক সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট অফিস করি, মানে ফ্যাক্টরিতে মুভ করি। এভরি উইকে আমি 2 দিন করে ক্লাস্টার ওয়াইজ ওয়ার্কারদের সাথে বসি। লাইক কিছু অপারেটর আছে, কিছু হেল্পার আছে, কিছু মহিলা ওয়ার্কার আছে, তাদের সাথে আমি ক্লাস্টার ওয়াইজ তাদের সাথে আমি বসি এবং ট্রেন আপ করে থাকি। যেমন 2022-এ যারা হেল্পার ছিল 2-1 জন এখন আমার অপারেটর হয়ে গেছে। দে আর গেটিং মানে মোর মানি আফটার গেটিং দ্য ট্রেনিং ফ্রম মাই ফ্যাক্টরি। সো তারা ট্রেনিং ছাড়া তো অপারেটর হয় নাই। So, প্রত্যেক দিনই ট্রেনিং হচ্ছে, এবং এভরি উইকে আমি মোরাল সাপোর্ট যে জিনিসটা দিচ্ছি বাই ট্রেনিং, তাদেরকে আমি ট্রেনিং করে থাকি ক্লাস্টার ওয়াইজ। স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি তাদেরকে কি সাপোর্ট দেন? আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য স্পেশালি যারা প্রিন্টার আছে, প্রিন্টার একটা তো হেড প্রিন্টার থাকে আর 2 জন থাকে মানে হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট যাদেরকে বলে, তাদেরকে আমি আমার চাইতে ভালো যে ফ্যাক্টরি গুলাতে আছে, যারা আমার চাইতে আরো বেশি ভালোভাবে বেশি কোয়ান্টিটির কাজ করে এবং ডিফারেন্ট মানে প্রসিডিওর ফলো করে, তাদের কাছে আমি কাজে পাঠাই। লাইক সোমবার আমার সাপ্তাহিক ছুটি। আমার 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 এলাকায় যে বিদ্যুতের জন্য যে ছুটিগুলো থাকে সেটা সোমবার ছুটি পায়। সেই সোমবার আমি তাদেরকে মানে সব এভরি উইকে না, মাঝে মাঝে পাঠাই অন্য ফ্যাক্টরিতে, যে দেখো ওরা কিভাবে কাজ করে। বা যিনি মেন প্রিন্টার ওনাকে আমি বলি যে আপনি যে দেখেন যে আমি যে কেমিক্যাল ইউজ করি, যে প্রসিডিওর ফলো করি, তার চাইতে ভালো প্রসিডিওর অন্য কোন কোন ফ্যাক্টরিতে কাজ করে। আমাদের নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি জানি যে অন্য ফ্যাক্টরিতে কিভাবে কাজ করে, এবং আমি আমার ওয়ার্কারদের তাদের সাথে লিয়াজও করতে পাঠাই। যদিও এটা ব্যাড ইম্প্যাক্টও থাকে অনেক সময়, যে তারা অন্য জায়গায় চলেও যেতে চায়, কিন্তু আমার ক্ষেত্রে হয় খুব কম, কারণ আমার কাছে এক ওয়ার্কার মানে মুভমেন্টটা খুব কম হয়, আমার কাছে সুইচ হয় খুব কম, আমার কাছে মানে লং টাইম একই ওয়ার্কার কাজ করে। আচ্ছা, আপনি কি কখনো মানে কোনো এক্সপার্ট হায়ার করে আপনি তাদেরকে ট্রেন আপ করিয়েছেন? না, এটা এখনো হয়ে ওঠেনি। আমরা জিহাদুল ইসলাম স্যারের কথা তো শুনলাম, এবারে আমরা দীপু স্যারের ডিসিশন জানতে চাচ্ছি। আমাদের যিনি উদ্যোক্তা রয়েছেন জান্নাতুল ফেরদৌস, তার দ্য ডাইমেনশন প্যাকেজিং এই উদ্যোগ নিয়ে আপনার সিদ্ধান্ত কি? থ্যাংক ইউ সো মাচ। আর বিজনেস আইডিয়াটা খুবই সুন্দর, ডাইমেনশন প্যাকেজিং নামটা অনেক সুন্দর। সেক্ষেত্রে আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারতেছি না এই মুহূর্তে, কারণ তার রেভিনিউ মডেল আরো কিছু সাপোর্টিং ডকুমেন্ট যে জিনিসগুলি এখন সে পেশ করতে পারে নাই। আমি তাকে সাজেস্ট করব যে আমাদের ওয়েবসাইটে গিয়ে আইডিয়াটা সাবমিট করুন, তারপরে ওখানে আরো অন্যান্য ইনভেস্টর রয়েছেন এবং আমরা নিজেরা বিশ্লেষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত দেব। ধন্যবাদ। আপনাদের কিছু বলার যদি থাকে? কোনো প্রশ্ন নাই, শুভকামনা। যে এখানে শেষ নয়, শুরু আর কি। সামনে আবার দেখা হবে, আবার একটা পর্বে আপনাকে আনা হবে ইনশাল্লাহ। তানভীর ভাই আপনি? না, আমারও সেই কোনো শুভকামনাই জানাবো, আর আশা করছি আপনার ভবিষ্যৎ ব্যবসা আরো সফল হোক। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমাদের এই বিজনেস বাজি আয়োজনে এসে আপনার স্বপ্ন আরো অনেক বড় হয়ে যাবে সেই প্রত্যাশাই রইল। ধন্যবাদ আপনাকেও এবং বিজনেস বাজিকে ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, বিজনেস বাজে তরুণ সব স্বপ্নবাজ উদ্যোক্তাদের নিয়ে একটি অনুষ্ঠান। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই উপভোগ করেছেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মার্জান সুমি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।